কি তুমি এসএলএসটি দিচ্ছ না? তুমি এইচএস স্টুডেন্ট নও? তোমার জিওগ্রাফি নেই? তাহলে পালাচ্ছ কেন? আজকে আমাদের সঙ্গে থাকো, আর আজকে আমাদের সঙ্গে থাকলে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাস্ট ল্যান্ডফর্মস। ইয়েস, আজকের আলোচনার বিষয় হচ্ছে কাস্ট ল্যান্ডফর্ম, চুনাপাথর গঠিত অঞ্চলে গঠিত ভূমিরূপ। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমরা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আজকে পুরো ধারণা, পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সে তুমি এইচএস স্টুডেন্ট হও, অথবা তুমি এসএলএসটি স্টুডেন্ট হও, অথবা তুমি এসএসসি পরীক্ষা দাও, যে প্রার্থী হও না কেন, তুমি যদি জিওগ্রাফি সাবজেক্টটিকে ভালোবেসে থাকো তাহলে আমাদের আজকের আলোচনায় থাকো। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কাস্ট ল্যান্ডফর্ম। ওকে, তাহলে আমরা আজকে আলোচনা করব কাস্ট ল্যান্ডফর্ম। এখন প্রথমেই আলোচনা করতে গিয়ে যেটা জানতে হবে সেটা হচ্ছে কাস্ট। এই যে কাস্ট কথা বলছি, এটা কোত্থেকে এলো? কাস্ট মানে আসলে কি? দেখো, কাস্ট শব্দটি এসেছে ক্রাস থেকে, CRAS, ক্রাস। এই কাস্ট শব্দ এসে ক্রাস থেকে। ক্রাস শব্দটা কোত্থেকে এলো? এটা হচ্ছে একটা স্লাভ ভাষা। কি ভাষা? স্লাভ ভাষা। স্লাভ ভাষা কোথাকার? না, যুগোস্লাভিয়া যে রাষ্ট্র আছে, যুগোস্লাভিয়া যে রাষ্ট্রের কথা আমরা পড়েছি, সেই যুগোস্লাভিয়া রাষ্ট্রের যারা থাকে আর কি তাদেরকে স্লাভ জাতি বলা হয়। এবং সেখান থেকে স্লাভ ভাষা থেকে, এই ক্রাস থেকে আমাদের কাস্ট শব্দটা এসেছে। যুগোস্লাভিয়া কোথায় আছে? কোন জায়গায় আছে? না, বসনিয়া হার্জেগোভিনা যে প্রদেশটা রয়েছে সেখানকার অ্যাড্রিয়াটিক সাগরের পাশে, অ্যাড্রিয়াটিক সাগরের পাশে যে উপকূল রয়েছে তার পাশেই যে পর্বত এলাকা আছে, যে পর্বত এলাকা আছে এখানে কিন্তু কাস্টের বিস্তর একটা অঞ্চল দেখতে পাওয়া যায়। আর এই জায়গার নাম হচ্ছে ক্রাস্ট বা কাস্ট। সেখান থেকে এই নামের উৎপত্তি হচ্ছে কাস্ট। তাছাড়া ক্রাস্ট শব্দ থেকে যেহেতু উৎপত্তি, তারপরেও জার্মান ভাষায় তখন পরবর্তীকালে ক্রাস্ট, জার্মান ভাষায় পরবর্তীকালে কাস্ট থেকে আমাদের কাস্ট ভূমিরূপের কথা এসছে। এলাকাটা কি আসলে কিভাবে ভূমিরূপের সৃষ্টি হয় আর সেটাই তোমাদের বোঝাবো। এই প্রথমে জেনে নিই আমরা কাস্ট যে ল্যান্ডফর্ম গুলো হয় সেগুলো কোথায় হবে, কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, সেই সমস্ত অঞ্চলগুলো আমাদের জেনে নিতে হবে। যে সমস্ত অঞ্চলগুলো দেখতে পাওয়া যায় সেগুলো ভালো করে মাথায় রেখো, কোথায় কোথায় দেখতে পাওয়া যাবে। আসলে কোথায় দেখতে পাবো? ইউএস এর, কোথায় দেখতে পাবো? ইউএস এর কেনটাকি প্রদেশ, ভালো করে বুঝবে, নোট করবে। ইউএস এর কেনটাকি প্রদেশে দেখতে পাবো। আর কোথায় দেখতে পাবো? কেনটাকি প্রদেশ হলো। আর কোথায় দেখতে পাবো? আর দেখতে পাবো টেক্সাস এলাকায়। কোথায়? ইউএস এর টেক্সাস এলাকায় দেখা যাবে। তাহলে ইউএস এর প্রথম দুটো এলাকা হচ্ছে কেনটাকি এবং টেক্সাস। তারপরেও কিছু কিছু এলাকায় কিন্তু কাস্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায়। ইন্ডিয়ানা একটা প্রদেশ রয়েছে, সেই ইন্ডিয়ানা প্রদেশও কিন্তু এই কাস্টের ভূমিরূপ গুলো যথেষ্ট লক্ষণীয়। ক্লিয়ার? সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর চলে আসবো, যেখানে ফ্রান্সের বলা হচ্ছে। ফ্রান্সের কোথায় কোথায় দেখতে পাবো? একটা বিখ্যাত এলাকা হচ্ছে ফ্রান্সের, সেটা হচ্ছে কোজেস প্রদেশ। কোথায় বললাম? কোজেস প্রদেশ। এখানেও কিন্তু কাস্টের যথেষ্ট ভূমিরূপ গুলো দেখতে পাওয়া যায়। কাস্ট গঠনের উপযুক্ত সেখানে আবহাওয়া কিন্তু রয়েছে। 3 নম্বর কোথায় দেখতে পাবো? ইউকে তে যদি চলে যাই আমরা, ইউনাইটেড কিংডমে চলে যাই, তাহলে সেখানে দেখতে পাবো ডার্বিশায়ার এলাকা দেখতে পাবো। ডার্বিশায়ার এলাকা দেখতে পাবো। সঙ্গে সঙ্গে আর কোথায় দেখতে পাবো? ডার্বিশায়ার ছাড়াও ইয়র্কশায়ার বলে একটা জায়গা আছে ইউকে তে, সেখানে দেখতে পাবো। ইয়র্কশায়ারেও কিন্তু আমরা এই কাস্ট ভূমি দেখতে পাবো। এগুলো হচ্ছে প্রধান প্রধান জায়গা। যদি আমরা ভারত ছেড়ে বাইরের দিকে যাই, কি বললাম? কাস্ট ল্যান্ডফর্ম কোথায় কোথায় বেশি দেখতে পাবো? ইউএস এর কেনটাকি, টেক্সাস, ইন্ডিয়ানা প্রদেশ, ফ্রান্সের কোজেস প্রদেশ দেখতে পাবো, ইউকে এর ডার্বিশায়ার, ইয়র্কশায়ার দেখতে পাবো। আর কোথায় দেখতে পাবো? যদি আমরা চীনে চলে যাই, চীনের কোথায় দেখতে পাবো? চীনের সেই কোয়াংসি প্রদেশ, যেটাকে বলা হচ্ছে কোয়াংসি প্রদেশ। এই কোয়াংসি প্রদেশও কিন্তু চীনে বিশাল বিশাল কাস্ট ভূমিরূপ আমরা দেখতে পাবো। এটা আমাদের বাইরের দেশ চলে গেল, বিদেশ চলে গেল। আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, আমাদের ইন্ডিয়াটাকে দেখি, তাহলে কোথায় কোথায় দেখতে পাবো সেটা একবার দেখে নিই। কি বললাম? এগুলো মনে থাকলে নোট করবো অবশ্যই। আমি যখন কিছু বোঝাবো, যখন কিছু শেখাবো, যে পয়েন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে খাতা বই নিয়ে চটপট রেডি হয়ে যাবা, সেগুলো কিন্তু নোট করে নিবা। এগুলো তোমাদের জন্য ভীষণ উপকারী।
চলে আসি আমরা কাস্ট ভূমিরূপ ভারতের কোথায় কোথায় দেখতে পাবো। ভারতে যদি আমরা চলে যাই তাহলে প্রথমে দেখো অন্ধ্রপ্রদেশ যেটা আছে, অন্ধ্রপ্রদেশের কোথায় কোথায় দেখো বিখ্যাত একটা এলাকায় যথেষ্ট পরিমাণে লক্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে তোমার যেটাকে বলা হয় বোরা গুহা, বা আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে আরাকু ভ্যালি। কি বললাম? বোরা গুহা আর আছে আরাকু ভ্যালি। এটা অন্ধ্রপ্রদেশ চলে গেল, বোরা গুহা এবং সাথে সাথে আরাকু ভ্যালি। সঙ্গে 2 নম্বর চলে আসবো কোথায়? গুজরাট যদি চলে যাই আমরা তাহলে গুজরাটে কোথায় দেখতে পাবো? গুজরাটে দেখতে পাবো, যদি গুজরাট চলে যায় তাহলে গুজরাটে দেখতে পাবো পোরবন্দর এলাকা। আমাদের মহাত্মা গান্ধী যথেষ্ট ফেমাস এলাকা হচ্ছে পোরবন্দর, সেটা হচ্ছে পোরবন্দর এলাকা, নট পোরবন্দর, পোরবন্দর এলাকা। গুজরাটের কোথায়? গুজরাট হচ্ছে পোরবন্দর। যদি বিহারে চলে আসি তাহলে সেখানে কি দেখতে পাবো? সেখানকার বিখ্যাত জায়গা হচ্ছে সাসারাম। বিহারের সাসারামে চলে যাও, সেখানে কিন্তু কাস্ট ল্যান্ডফর্ম আমরা দেখতে পাবো। চলে আসি তারপর যদি পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে চলে যাই, ভারতের যদি উত্তর পূর্ব দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো কি উত্তর পূর্ব দিকে চলে যায় তাহলে কি রাজ্য আছে আমাদের? মেঘালয় রাজ্য আছে। সেখানে কোথায় কোথায় দেখতে পাবো? গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। এগুলোতে কিন্তু যথেষ্ট ভাবে কাস্ট ল্যান্ডফর্ম দেখা যায়। জয়ন্তিয়া পাহাড় মেঘালয় চলে গেলে দেখতে পাবো, কোথায় দেখতে পাবো? গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়। চলে আসি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে ব্যাপক হারে দেখতে পাওয়া যাবে আমরা জানি। তাহলে উত্তরাখণ্ডে চলে আসো, উত্তরাখণ্ডের বরফবাড়ি এলাকা, সেখানেও কিছু কিছু জায়গায় চুনাপাথর গঠিত ল্যান্ডফর্ম দেখা যায়। যে উত্তরাখণ্ডের দেহরাদুন না বললেই নয়, দেহরাদুন যদি কেউ ঘুরে এসে দেখেছো তাহলে কিন্তু এই ল্যান্ডফর্ম গুলো যথেষ্ট চোখে পড়বে। উত্তরাখণ্ডের কোথায় বললাম? উত্তরাখণ্ডের দেহরাদুন। আর কোথায়? উত্তরাখণ্ডে আরেকটি জায়গা হচ্ছে গুচ্ছ পানি। এই জায়গাতেও কিন্তু আমরা কাস্ট ল্যান্ডফর্ম দেখতে পাবো। আরেকটি বিখ্যাত রাজ্যের কথা উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতের মধ্যপ্রদেশ, এগুলো অবশ্যই নোট করবে। ভারতের মধ্যপ্রদেশে কিন্তু যথেষ্ট পরিমাণে কাস্ট ল্যান্ডফর্ম দেখতে পাওয়া যায়, আর সেটা হচ্ছে পাঁচমারি এলাকা। মধ্যপ্রদেশের পাঁচমারি, এবং সেখানে আরেকটি এলাকা আছে সেটা আছে জব্বলপুর। পাঁচমারি এবং জব্বলপুর, পাঁচমারি এবং জব্বলপুর। তাহলে এই যে ভারত কথাটা বললাম, ভারতের দিক থেকে বললাম, ভারতের ক্ষেত্রে এইসব জায়গাগুলোতে আমরা চুনাপাথর গঠিত অঞ্চলের ল্যান্ডফর্ম গুলো দেখতে পাবো। প্রথম প্রথম কি বললাম? মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া, বিহারের সাসারাম, মধ্যপ্রদেশের পাঁচমারি, জব্বলপুর, উত্তরাখণ্ডের দেহরাদুন, গুচ্ছ পানি, আমরা গুজরাটের কথা বললাম পোরবন্দর, তাই না? এইসব এলাকাতে কিন্তু আমরা কাস্ট ল্যান্ডফর্ম দেখতে পাবো। তাহলে কাস্ট কোথায় কোথায় দেখতে পাবো আমরা দেখে নিলাম। দেশে বিদেশে কোথায় কোথায় সবচেয়ে বেশি দেখা যায় সেটা আমরা দেখে ফেলেছি। ওকে, এবার আমরা চলে যাব আসলে কাস্ট ভূমিরূপ যে ল্যান্ডফর্ম গুলো তৈরি হয়, কাস্ট এলাকায় যে ল্যান্ডফর্ম গুলো তৈরি হয় সেগুলো কিভাবে তৈরি হয়। কাস্ট এলাকায় তুমি কিন্তু দেখতে পাবে না, তুমি কিন্তু যান্ত্রিক প্রক্রিয়া বেশি দেখতে পাবে না। কাস্ট এলাকায় যান্ত্রিকের চাইতে রাসায়নিক প্রক্রিয়া বেশি দেখতে পাবে। আর যেহেতু চুনাপাথর এলাকা, যখনই সেখান দিয়ে কোনো জলধারা প্রবেশ করছে, যখনই সেখান দিয়ে কোনো জলধারা প্রবেশ করছে, দ্যাট মিন্স H2O প্রবেশ করছে, এবং সেখানে যদি কার্বন ডাই অক্সাইড উপস্থিতি থাকে তাহলে কি হয়? এই জল এবং কার্বন ডাই অক্সাইড মিলে তোমার কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিডের সংকেত H2CO3। হাইড্রোজেনের দুটো পরমাণু, কার্বনে একটা পরমাণু, অক্সিজেনের দুটো, আর এখানে তিনটে, একটা, তার মানে তিনটে। হাইড্রোজেন দুটো, কার্বন একটা, অক্সিজেন তিনটে। তাহলে জলের সঙ্গে যখন কার্বন ডাই অক্সাইড মিশ্রণ ঘটছে, বিক্রিয়া ঘটছে, তখন আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, রাইট? এই অ্যাসিড যখন চুনাপাথর এলাকা দিয়ে প্রবেশ করছে, চুনাপাথর এলাকা মানে কি? চুনের সংকেত ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট,
এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যখন ওই H2CO3 বিক্রিয়া করছে তখন কি তৈরি হবে? তখন আমাদের তৈরি হবে ক্যালসিয়াম বাইকার্বনেট। কি তৈরি হবে? ক্যালসিয়াম বাইকার্বনেট। আর তখনই চুনাপাথরগুলো মেল্টিং হতে শুরু করবে, দ্রবীভূত হতে শুরু করবে, যাকে বলছে সলিউশন। মেল্টিং বা সলিউশন হতে, দ্রবীভূত হতে শুরু করবে। দ্রবীভূত হওয়া মানে জলের মধ্যে গুলে যাওয়া। সেগুলো আর কিন্তু নির্দিষ্ট ফর্মে থাকে না, সেখানে গুলে জলের সাথে কিন্তু প্রবাহিত হয়। ওকে, তাহলে কিভাবে সৃষ্টি হচ্ছে কাস্ট এলাকায় ল্যান্ডফর্ম গুলো? প্রথমে জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড তৈরি হবে। সেই কার্বনিক অ্যাসিডের সঙ্গে যখন ওই দ্রবণটা যখন কোনো চুনাপথের এলাকা দিয়ে প্রবেশ করবে, অথবা শুধু চুনাপথের বলে নয়, ডলোমাইট বলেও একটা কিন্তু পদার্থ হয়, চুনাপথর এবং ডলোমাইট দুই জায়গা দিয়ে প্রবেশ করবে, তখন কিন্তু তৈরি হবে কি? ক্যালসিয়াম বাইকার্বনেট। আর এই কারণে তখন সেখানে কি তৈরি হবে? সলিউশন তৈরি হবে, দ্রবীভূত চুনাপথের এলাকা দ্রবীভূত হতে শুরু করবে, আর তখন এই ল্যান্ডফর্ম গুলো তৈরি হবে। বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? চলো এখন আমরা দেখে নেব এই কাস্ট ল্যান্ডফর্মের মধ্যে কোন কোন ল্যান্ডফর্ম গুলো আমাদের চোখে পড়বে, আমরা দেখেছি বা আমরা পড়েছি, যে যেরকমই হোক না কেন আমরা কাস্ট ল্যান্ডফর্মকে দুই ভাগে ভাগ করে নিতে পারবো, ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। প্রথমে আমরা দেখে নিই ইরোশনাল ল্যান্ডফর্ম গুলো কোনগুলো। যদি আমরা কাস্ট ল্যান্ডফর্মের ইরোশনাল পার্টটা দেখি, ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো দেখি, ইরোশনাল ল্যান্ডফর্ম, তাহলে আমরা কি দেখতে পাবো এক ঝলক দেখে নাও। এগুলো আমি প্রত্যেকটা ছবি করে ডায়াগ্রামে এঁকে বুঝিয়ে দেবো, তবে বুঝতে কিন্তু আর বাকি থাকবে না, কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। ক্লিয়ার? চলে আসি ল্যান্ডফর্মে। প্রথম যে ল্যান্ডফর্মটা পাবো সেটা হচ্ছে, অবশ্যই দেখো আমি একটা আগে কাস্ট অঞ্চলটা ছোট্ট করে এঁকে রাখি। ধরো এটা আমার কাস্ট এলাকা, এইভাবে কাস্ট এলাকার বিস্তার ঘটেছে, হয়তো এরকম কাস্ট এলাকার ভূমিভাগটা ঠিক এরকম দেখতে হলো, ঠিক যেমন ইটের দেয়াল। ওকে, এরকম একটা ভূমিভাগ আছে, কাস্টের ভূমিভাগ। যখন এর মধ্য দিয়ে নদী প্রবেশ করছে বা জলধারা, ছোটখাটো জলধারা যখন প্রবেশ করবে, তখন ছোট ছোট যদি দারণ পায়, ফাটল পায়, সেই যে জলধারাটা আছে ফাটল দিয়ে প্রবেশ করবে। ভালো করে বুঝে দেখবা, আমরা যার কথা বলছি সেটা হচ্ছে, প্রথমে আমরা আসছি শৃঙ্খল। ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের ক্ষেত্রে আসছি আমরা, শৃঙ্খলের ক্ষেত্রে আসছি। এবার এই শৃঙ্খল কিভাবে সৃষ্টি হবে? সিঙ্ক মানে কিন্তু ছোট ছোট গর্ত, তার মানে জল যখন এর মধ্যে দিয়ে প্রবেশ করছে তখন চুনাপাথর গুলোকে এসে মেল্টিং হচ্ছে, সলিউবল হচ্ছে, দ্রবীভূত হচ্ছে। যখন দ্রবীভূত হচ্ছে তখন এই জায়গাতে কি হচ্ছে? এই জায়গাতে ছোট ছোট গর্ত তৈরি হচ্ছে। ভালো করে বুঝে দেখবে, এই জায়গাতে ছোট ছোট গর্ত তৈরি হচ্ছে। ওকে, এই ছোট ছোট গর্তগুলোকে বলা হচ্ছে শৃঙ্খল। এই ছোট ছোট গর্তগুলোকেই বলা হচ্ছে শৃঙ্খল। এই চুনাপথের এলাকায় শৃঙ্খল গুলো বিস্তর, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো থাকতে পারে। একটা চুনাপথের এলাকা অনেকগুলো শৃঙ্খল থাকতে পারে, শৃঙ্খলে ছেয়ে থাকতে পারে। আবার এটার আয়তন কিন্তু কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে, কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে। এমনকি দেখা গেছে 100 মিটার পর্যন্ত শৃঙ্খল তৈরি হয়। যখনই কোন জলধারা প্রবেশ করছে, যখন গর্তের সৃষ্টি হচ্ছে ছোট ছোট, তখন সেটাকে বলছে শৃঙ্খল। এরকম শৃঙ্খল কিন্তু আমাদের অনেকগুলো থাকতে পারে, ভালো করে বুঝে দেখবে, এরকম শৃঙ্খল গুলো অনেক থাকতে পারে। এই শৃঙ্খল গুলো যখন ক্ষয়প্রাপ্ত হয়ে আরো বড় হবে, এই শৃঙ্খল গুলো যখন ক্ষয়প্রাপ্ত হয়ে আরো বড় হবে, তখন আমরা সেটাকে কি বলবো? 2 নম্বর চলে আসবো, সেটা হয়ে যাবে কি? সোয়ালোহল। কি হবে? সোয়ালোহল। যখন এই শৃঙ্খল গুলো আরো বড় হবে, গর্তগুলো আরো বড় হবে, তখন এটারই নাম হয়ে যাবে আমাদের সোয়ালোহল। তাহলে প্রথমে চুনাপাথরের সাথে এই যে জলের কার্বনিক জলের বিক্রিয়া ঘটছে, ফলে যে ছোট ছোট গর্ত সৃষ্টি হচ্ছে সেটাকে শৃঙ্খল বলছি। শৃঙ্খল যখন আয়তনে আরো প্রশস্ত হচ্ছে, আরো বড় হচ্ছে, এই ছোট আয়তন গুলো শৃঙ্খল, কিন্তু যখন এটা আরো বড় হচ্ছে তখন এটাকে আমরা বলছি সোয়ালোহল। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে একটা ল্যান্ডফর্মের উপরে এরকম হাজার হাজার শৃঙ্খল থাকতে পারে, হাজার হাজার শৃঙ্খল থাকতে পারে।
এই শৃঙ্খলগুলো পরবর্তীকালে বড় হয়ে কি হয়, পরবর্তীকালে বড় হয়ে কি হবে, পরবর্তীকালে বড় হয়ে যাবে সোয়ালোহল। এবার ভেবে দেখো 2 নম্বরটা সোয়ালোহল হয়ে গেল, 3 নম্বর কি আসছে আমরা দেখো, 3 নম্বর কি আসছে, যখন এই সোয়ালোহল গুলো বড় হতে থাকবে তখন এই যে মধ্যখানে উঁচু প্রাচীরটা আছে মধ্যখানে পাটটাও মেল্টিং হয়ে যাবে, এই গর্তটা আরো বড় হচ্ছে, এটা আরো বড় হচ্ছে, ফলে কি হচ্ছে এই দুটো যখন এই ছাদটা যখন ধসে পড়ে যাবে, যখন এই শৃঙ্খলের ছাদটা ধসে পড়ে যাবে, দুটো সোয়ালোহল পাশে অবস্থান করছে, এই যে মধ্যখানে আছে এটাও দ্রবীভূত হয় কি হবে, এই গর্তটা এই ছাদটা ভেঙে পড়ে যাবে এবং সেটা আকারে আরো বড় হবে, এই আকারে আরো বড় হবে। তখন দুটো শৃঙ্খল যখন একসঙ্গে মিলিত হয়ে আকারে আরো বড় হচ্ছে, গর্তটা আরো বড় হচ্ছে, দুটো শৃঙ্খল মিলিত হয়ে গর্তটা যখন আরো বড় হচ্ছে তখন এই জায়গাটার এই ল্যান্ডফর্মটার নামই হয়ে যাচ্ছে, ভালো করে বুঝে দেখবা, এটাকেই আমরা বলবো ডোলাইন, এটাকেই আমরা বলবো ডোলাইন, এটাকেই আমরা বলবো ডোলাইন। তাহলে প্রথমে যেটা তৈরি হলো ছোট ছোট গর্ত, সেটা হচ্ছে শৃঙ্খল, শৃঙ্খল আয়তনে বড় হলে হয়ে গেল সোয়ালোহল, দুটো সোয়ালোহল যখন একসঙ্গে মিশে যায় মধ্যখানে ছাদটা ভেঙে যায় তখন আয়তনে আরো বড় হয়, তখনই ওটা হবে ডোলাইন। ওকে, এবার মনে করো এখানেও শৃঙ্খল তৈরি হয়েছিল, তাহলে এখানেও ডোলাইন তৈরি হবে, এখানেও সোয়ালোহল তৈরি হবে, পরবর্তীকালে এখানেও ডোলাইন তৈরি হবে, তাহলে এইভাবে আরো বড় বড় ডোলাইন তৈরি হবে। তাহলে এইভাবে ডোলাইন দূরত্বতে মধ্যখানে আবার খাড়া দেশটা যেটা আছে সেটা আবারও মেল্টিং করবে, যে আরো বড় একটা গর্তের সৃষ্টি করে ফেলবে, আরো একটা বড় গর্তের সৃষ্টি করে ফেলবে। দ্যাট মিন্স এই গোলাকার অবতল আকৃতির এই গর্তটাকেই আমরা তখন কি বলবো, তখন নাম চেঞ্জ হয়ে যাবে ডোলাইন থেকে, তখন এর নাম হয়ে যাবে 4 নম্বর উভালা, 4 নম্বর পয়েন্ট হয়ে যাবে উভালা। কি বোঝা গেল, আরেকবার রিপিটেশন করে দিচ্ছি। প্রথমে শৃঙ্খল আয়তন বড় হলে কি হয় সোয়ালোহল, দুটো তিনটে সোয়ালোহল মিশে গিয়ে তৈরি হয় সোয়ালোহল করে, যখন আরো আয়তন বড় হয় তখন মধ্যে ছাদ ধসে গিয়ে আয়তনে আরো প্রশস্ত হয়, তখন হচ্ছে ওটা হচ্ছে ডোলাইন। ডোলাইন দু তিনটে ডোলাইন যখন একসঙ্গে আবার মিশে যায় তখনই হয়ে যাবে আমাদের উভালা। এরকম উভালা আরো থাকতে পারে, যখন এই জায়গাতে আর একটা উভালা সৃষ্টি হবে এবং মধ্যখানে ছাদটা আবার মেল্টিং হতে শুরু করবে, যে বিশাল এক গর্তের সৃষ্টি করবে, এই বিশাল এক এলাকা যেটা গর্তের সৃষ্টি করবে, দ্যাট মিন্স এটাও হয়ে যাবে 5 নম্বর ল্যান্ডফর্ম, এটাই হয়ে যাবে 5 নম্বর ল্যান্ডফর্ম পোলজি, এটাই হয়ে যাবে 5 নম্বর ল্যান্ডফর্ম পোলজি। বোঝা গেল? তাহলে কি বললাম, যখন জলের সঙ্গে দ্রবীভূত হচ্ছে তখন ছোট ছোট গর্তের সৃষ্টি হচ্ছে, যাকে আমরা বলছি শৃঙ্খল। শৃঙ্খল আয়তনে বড় হলে সেটা হয়ে যায় সোয়ালোহল, দুটো সোয়ালোহল পাশাপাশি মিশে গেলে মধ্যখানে ছাদ ধসে গেলে সেটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে ডোলাইন। ডোলাইন গুলো আরো দুটোর সঙ্গে মিশে যাবে তখন হয়ে যাবে আমাদের পোলজি। এটা মাথায় রাখার জন্য মাথায় রাখবা এসডিইউপি, এসডিইউপি মাথায় রাখবা। শৃঙ্খল সেটা বড় হলে সোয়ালোহল, এটা বড় হয়ে গেলে চলে আসবে ডোলাইন, ডোলাইন বড় হয়ে গেলে হয়ে যাবে উভালা, আর উভালা আয়তনে বড় হয়ে গেলে হয়ে যাবে পোলজি। এসডিইউপি মাথায় রাখতে হবে। ওকে, চলে আসে 6 নম্বর ল্যান্ডফর্ম কি হবে। 6 নম্বর ল্যান্ডফর্ম, 6 নম্বর ল্যান্ডফর্ম হচ্ছে কার্স্ট জানালা। কি বললাম, কার্স্ট জানালা, কার্স্ট উইন্ডো যেটাকে বলা হয়। এটা কি হয়, চুনাপাথর এলাকা, চুনাপাথর দ্রবীভূত হচ্ছে, এবার কি হবে ছোট ছোট গর্তের যে সৃষ্টি হয়েছিল, ছোট ছোট গর্তের সৃষ্টি এখান থেকে কি হয় জলধারা প্রবেশ করছে, এবার যেখানে দারুণ পাচ্ছে যেখানেই ফাটল পাচ্ছে চলে যাচ্ছে জল, চলে যাচ্ছে। তো এইভাবে হয়তো কোন জায়গায় আরেকটা হয়তো জলধারা আরেক দিক থেকে হয়তো জলধারা প্রবেশ করছে, এই ফাটল বরাবর এগিয়ে চলছে, ফলে কি হয় শৃঙ্খল গুলো যেমন তৈরি হয়, শৃঙ্খলের ছাদ গুলো কি হয় ধসে যায়, ধসে গেলে কি হয় একটা বিরাট গর্তের সৃষ্টি হয়, তখন এই গর্ত থেকে মনে হয় নদীটাকে দেখা যাচ্ছে। যখন ভেতরে জলধারাটা প্রবেশ করলো ভেতরে,
এই ফাটল বা দারুণ বিশিষ্ট এলাকায় জলধারা যখন প্রবেশ করবে তখন উপর থেকে যে গর্তটা সৃষ্টি হয়েছিল, উপর থেকে দেখলে মনে হয় নদীটাকে দেখা যাচ্ছে, সেজন্য এই জায়গাটাকে তখন বলছে আমাদের কি কাস্ট জানালা। কাস্ট জানালা। ওকে, শৃঙ্খল বা ডোলাইনের উপরিভাগ কি হয়, ধসে যায়, ধসে যাওয়ার ফলে কাস্ট জানালা তৈরি হতে পারে। ওকে, এবার চলে আসি আমরা 7 নম্বর ল্যান্ডফর্ম, সেটা হচ্ছে হাম্পস। সেটা কি হাম্পস। এই হাম্পসটা কি, এই হাম্পসটা কি, দেখো এইভাবে কোন একটা এলাকায় যদি বড় ধরনের ডোলাইন বা বড় ধরনের পলজি সৃষ্টি হয় তখন কি হয়, কিছু কিছু চুনাপথের এলাকা এমনও রয়েছে যেগুলো কিন্তু ওই রাসায়নিক বিক্রিয়ার ফলে মেল্টিং হয় না, রাসায়নিক বিক্রিয়ার ফলে দ্রবীভূত হয় না, সলিউবল হয় না, তখন এরকম টিলার আকারে দাঁড়িয়ে থাকে। জলধারা প্রবেশ করবে ঠিকই করবে, কিন্তু কখনো কখনো এর কিছু কিছু জায়গা কি হবে, দ্রবীভূত হবে না, তখন টিলার আকার দাঁড়িয়ে থাকবে। তখন টিলার আকারে, এটা হতে পারে এখন একটা উভালা বা হতে পারে কোনো একটা কলজি, যখন এই কলজি বা উভালের উপরে এরকম টিলার আকারে ভূমিভাগ দাঁড়িয়ে থাকবে তখন সেটাকে বলবো আমরা কি, তখনই সেটাকে বলবো হাম্পস। তখন সেটাকে বলবো আমরা হাম্পস। ওকে, চলে আসে পরবর্তী ল্যান্ডফর্ম। পরবর্তী ল্যান্ডফর্ম আমাদের চলে আসবে 8 নম্বর কোনর। 8 নম্বর ল্যান্ডফর্ম চলে আসবে কোনর। ভালো করে বুঝবে, প্রত্যেকটা জিনিস আমি ডায়াগ্রাম করে দেখাচ্ছি, ফলে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ল্যান্ডফর্ম আমরা দেখাচ্ছি কোনর। কোনরটা আসলে কি, যখন কোন একটা শৃঙ্খলের মধ্য দিয়ে, যখন কোন একটা শৃঙ্খলের মধ্য দিয়ে কোন জলধারা প্রবেশ করছে তখন এই জলধারা একটা সরু গর্তের সৃষ্টি করে, সরু গর্তের সৃষ্টি করে। এই গর্ত দিয়ে কিন্তু জল তখন পাস হয়। কোন একটা জলধারা চুনাপথের এলাকায় প্রবেশ করলো, শৃঙ্খলের মধ্যে প্রবেশ করলে একটা সরু গর্তের সৃষ্টি হয়, এই গর্তের মধ্যে দিয়ে কিন্তু জল তখন প্রবাহিত হয়। এই গর্তটাকে, এই সরু নলাকার অংশটাকে বলা হচ্ছে কোনর। এই সরু নলাকার অংশটাকে বলা হচ্ছে কোনর। বোঝা গেল? চুনাপথযুক্ত অঞ্চলে শৃঙ্খল হোক বা সলল হোক, প্রত্যেকটা মাধ্যমে কি হয়, ভূগর্ভের জলগুলো সুড়ঙ্গের আকৃতির পথ দিয়ে ভূগর্ভে আরো প্রবেশ করে, সুড়ঙ্গের মতো একটা পথ দিয়ে ভূগর্ভে আরো প্রবেশ করে, তখন সেই পথটাকে, সেই সুড়ঙ্গ আকৃতির পথটাকে বলা হচ্ছে কোনর। বোঝা গেল? এগুলো প্রত্যেকটা কিন্তু অবনমিত ভূমিরূপ। কাস্ট ল্যান্ডফর্মের ইরোশনাল ল্যান্ডফর্ম যেগুলো আছে, আমি যেগুলো দেখালাম এগুলো প্রত্যেকটা কিন্তু অবনত ভূমিরূপ। এখন আমরা দেখব ভূপৃষ্ঠের উপর অর্থাৎ পৃষ্ঠীয় ভূমিরূপ কোনগুলো সৃষ্টি হতে পারে, পৃষ্ঠীয় ভূমিরূপ গুলো কিভাবে সৃষ্টি হতে পারে, বাকি কি প্রত্যেকটা ইরোশনাল ল্যান্ডফর্ম, প্রত্যেকটা ইরোশনাল ল্যান্ডফর্ম, কিন্তু তার মধ্যে ভাগ আছে। ভূপৃষ্ঠের উপরেও কিছু কিছু জায়গায় কিন্তু ক্ষয়কার্য করে। এটা ভূপৃষ্ঠ যদি হয় তাহলে কি হয়, এরকম একটা ল্যান্ডফর্ম পাবো। আমি যদি এটাকে পয়েন্ট করি ভূপৃষ্ঠীয় ভূমি, যেগুলো এগুলো এতক্ষণ পর্যন্ত দেখালাম সেগুলো অবনত ভূমিরূপ, ক্ষয় কার্যের ফলে গঠিত হওয়া অবনত ভূমিরূপ। এখন যেটা বলছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠীয় ভূমিরূপ। তার 1 নম্বরে পড়বে কিন্তু টেরা রোসা। কি পড়বে? টেরা রোসা। টেরা রোসা, ভালো করে বুঝো। টেরা শব্দটা দুটো শব্দ নিয়ে গঠিত, টেরা এবং রোসা। টেরা এবং রোসা। টেরা মানে হচ্ছে কি জানো? টেরা মানে হচ্ছে মাটি বা মৃত্তিকা। টেরা মানে হচ্ছে মাটি বা মৃত্তিকা, এবং রোসা শব্দের অর্থ হচ্ছে লাল। রোসা শব্দের অর্থ হচ্ছে লাল। এখন যখন কোন একটা চুনাপথের এলাকায় কোন একটা জলধারা প্রবেশ করছে, যখন জলধারা গড়িয়ে যাচ্ছে তো তখন কার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হচ্ছে, চুনাপথের গলতে শুরু করছে, চুনাপথের মেল্টিং হতে শুরু করছে, দ্রবীভূত হতে শুরু করছে। আর যখনই দ্রবীভূত হতে শুরু করছে তখন এই জলধারার সাথে সাথে চুনাপথর গুলো কিন্তু এই জলধারার সঙ্গে বহে চলে যেতে শুরু করে, চুনাপথর গুলো কিন্তু জলের সাথে বহে যেতে শুরু করে। বহে যাওয়ার পরে
যে এই চুনাপথের এলাকাতে লৌহ বলে একটা যৌগ থাকে, লৌহ যেটা লাল রঙের হয় আর কি, এই লৌহ যৌগ কিন্তু মেল্টিং হয় না। চুনাপথের মধ্যে যখন লৌহ মিশে থাকে, যখন আয়রন মিশে থাকে, এই লৌহ বা আয়রন কিন্তু মেল্টিং হয় না, সলিউশন হয় না, সলিউবল হয় না। ফলে কি হয়, চুনাপথের গোল্ডেতে চলে গেল কিন্তু লোহার আস্তরণটা উপরেই পড়ে থাকবে, লোহার আস্তরণটা উপরেই পড়ে থাকবে, ফলে লাল রঙের ভূমিরূপ তৈরি হবে, লাল রঙের ভূপৃষ্ঠ তৈরি হবে। তখন সেটাকে আমরা বলবো টেরা রোসা, তখন সেটাকে আমরা বলবো টেরা রোসা। চলে আসছে দ্বিতীয় নম্বর ভূমিরূপ। ভূপৃষ্ঠ ভূমিরূপের দ্বিতীয় নম্বর ভাগ হচ্ছে ল্যাপিস, বা এটাকে বলা হচ্ছে কারেন। ফরাসি ভাষায় ল্যাপিস বলা হয়, জার্মান ভাষায় কারেন বলা হয়। এই ল্যাপিস বা কারেন্ট আসলে কি? এই ল্যাপিস বা কারেন্ট আসলে কি? যখন চুনাপাথর এলাকা একটু ঢাল সম্পন্ন হয়, যখন চুনাপাথর এলাকা একটু ঢাল সম্পন্ন হয়, তখন যখন কোনো জলপ্রবাহ এদিক দিয়ে এগিয়ে আসতে শুরু করে, তখন এখানে তীক্ষ্ণ একটা সরু খাঁজের সৃষ্টি করে এই এলাকায়, এই পৃষ্ঠের উপরে, এই চুনাপথযুক্ত অঞ্চলের পৃষ্ঠের উপরে তীক্ষ্ণ ভূমিভাগ সৃষ্টি করে, যেখানে সেখানে বাড়তে থাকে, তীক্ষ্ণ ভূমিভাগ সৃষ্টি করে, যেখানে সেখানে কিন্তু বাড়তে দেখা যায় বা ক্ষয়িত হতে শুরু করে। এই খাঁজ এলাকাগুলো ক্ষয়িত হতে শুরু করে, তখন দেখতে থেকে এরকম দেখতে হবে, যেখানে সেখানে বাড়তে শুরু করবে। তো প্রথমে ছিল মসৃণ, ছিল স্মুথ ছিল, কিন্তু চুনাপথযুক্ত অঞ্চলে জলে বিক্রিয়ার ফলে এই পৃষ্ঠটা এখন ফাটল বরাবর যেই না জলধারাগুলো প্রবেশ করতে শুরু করেছে, এগুলো খাঁজে খাঁজে আরো ফাটলটা বেড়ে যাচ্ছে, ফলে তীক্ষ্ণ আকারের একটা টিলা তৈরি হচ্ছে। এগুলোকেই জার্মান ভাষা বলা হচ্ছে কি কারেন বলা হচ্ছে, ফরাসি ভাষায় ল্যাপিস বলা হচ্ছে। এগুলো হচ্ছে ল্যাপিস বা কারেন। বোঝা গেল? যখন ঢালটা একটু তীক্ষ্ণ হবে, চুনাপথ এলাকার ঢালটা একটু তীক্ষ্ণ হবে, তখন কি হবে না, জল প্রবেশের ফলে, ফাটল এলাকার মধ্যে দিয়ে জল প্রবেশের ফলে ফাটলগুলো এমন ভাবে বিস্তৃত হবে যাতে মধ্যখান থেকে উঁচু ভূমিরূপগুলো তীক্ষ্ণ আকৃতি দেখতে হয়। আর এটা হচ্ছে ল্যাপিস বা কারেন। সঙ্গে সঙ্গে একই রকম গঠনযুক্ত ভূমিরূপ আরেকটি রয়েছে, যার একটা আকারগত একটা সাইজ আছে, একটা আকার আছে, তখন ওটাকে বলা হবে আমাদের গ্রাইটস এবং ক্লিনস। ভালো করে শুনবা, গ্রাইটস বা ক্লিন এটা কি? এটা যদি একটা চুনাপথর এলাকা হয়, এটা যদি একটা চুনাপথের এলাকা হয়, তাহলে কি হবে, এখান থেকে যে দারণগুলো, এই যে ফাটলগুলো রয়েছে, এই ফাটলগুলোর মধ্যে দিয়ে জল প্রবেশ করবে, ফলে কি হবে, ফাটলগুলো আরো বাড়তে শুরু করবে, এই ফাটলগুলো বাড়বে। এটা একটা ভূপৃষ্ঠ, আমি উপর পৃষ্ঠে দেখাচ্ছি, ঠিক আছে? ক্র্যাকস তৈরি হবে, ক্র্যাকস এর মধ্যে জল যখন প্রবেশ করে ক্র্যাকস গুলো আরো বড় হবে, ক্র্যাকস গুলো আরো, এগুলো ক্র্যাকস গুলো আরো বড় হবে। ঠিক যেমন লম্বা লম্বি ক্র্যাকস তৈরি হবে, তখন আড়াআড়ি ভাবেও ক্র্যাকস তৈরি হবে, আড়াআড়ি ভাবেও ক্র্যাকস তৈরি হবে। তো এগুলো হচ্ছে এক একটা ক্র্যাকস, ফাটল। এগুলো কিন্তু ফাটল, ফাটলগুলো বিস্তার হবে। যেমন এর আগেরটা আমি দেখালাম, এর আগেরটা ল্যাপিস যেটা দেখালাম তীক্ষ্ণ খাঁজের সৃষ্টি হয়, এগুলো কিন্তু একটা খাঁজ, কিন্তু এদের একটা একটা আকার প্রাপ্ত। এগুলোকে দেখলে চার কোণ একটা বর্গক্ষেত্র বা আয়তাকার ক্ষেত্রের মতো দেখতে হয়, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে গ্রাইটস। ভালো করে বুঝে দেখো, যখন এই ফাটলগুলোর মধ্যে জল প্রবেশ করে ফাটলগুলো বাড়বে, আর এগুলো এই যে ব্লকের মতো, মানে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো দেখতে হবে, এই ব্লকগুলোকে গ্রাইটস বলা হচ্ছে, এই ব্লকগুলোকে গ্রাইটস বলা হচ্ছে। আর মধ্যখানে যে ফাটলটা রয়েছে, মধ্যখানে ফাটল, এই ফাটল বড় হয়ে আস্তে আস্তে এই ফাটলগুলোকে বলা হচ্ছে ক্লিন্টস। বোঝা গেল? আবৃত চুনাপাথরের স্তরগুলিতে যখন ফাটল বরাবর কি হবে, দ্রবণগুলো কাজ করবে, ফলে শিলা ও খাদ বিশিষ্ট একটা অঞ্চলে পরিণত হবে। খাদগুলো কেমন হবে? খাদগুলো হবে এই যে খাদগুলো মসৃণ এবং লম্বা ফাটল ধরবে, এবং এগুলো যেগুলো মধ্যখানে ভূমিরূপগুলো ব্লকের মতো হয়ে থাকবে, ব্লকগুলো হচ্ছে গ্রাইটস, এবং মধ্যখানে ফাটলগুলো কি বলছি আমরা, ক্লিন্টস। তাহলে ভূপৃষ্ঠের উপর কিন্তু এইভাবে কিন্তু ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলো গঠিত হতে দেখা যায়। ঠিক যখন এই গ্রাইটস, ক্লিন্টস, ওই তোমার ল্যাপিস বা কারেন বলো, এই যে ভূপৃষ্ঠগুলো এরকম দেখতে, ভূপৃষ্ঠে একটা আয়তন, একটা আকৃতি প্রাপ্ত হয়ে যাবে, একটা নির্দিষ্ট আকার তৈরি হবে, তখন পুরো ভূপৃষ্ঠটাকে, কার্স্ট অঞ্চলে এই পুরো ভূপৃষ্ঠটাকেই বলা হবে
4 নম্বর পয়েন্টে আমরা লিখব, যখন কোন একটা এলাকায় গ্রাস দেখতে পাবো, ক্লিঞ্চ দেখতে পাবো, পাবো আমাদের ল্যাটিস বা কারেন্ট পাবো বা টেনারস দেখতে পাবো, পুরো এলাকাটাকেই তখন আমরা বলবো কি, তখন সেটাকে আমরা বলবো চুনা পাথরের মেঝে। কি বলবো? চুনা পাথরের মেঝে, চুনা পাথরের মেঝে, বা ইংরেজিতে বলে লাইমস্টোন পেভমেন্ট, লাইমস্টোন পেভমেন্ট, ইংরেজিতে বলবো লাইমস্টোন পেভমেন্ট। তাহলে পুরো এলাকাটাকে আমরা বলবো চুনা পাথরের মেঝে বা লাইমস্টোন পেভমেন্ট। তাহলে ভূপৃষ্ঠে যদি কোনো আমরা ভূমিরূপ দেখতে পাই কার্স্ট অঞ্চলে, তাহলে এগুলো দেখতে পাবো। আমরা কি দেখলাম? অবনমিত ভূমিভাগ দেখলাম, আর দেখলাম কি ভূপৃষ্ঠ ভূমিরূপ দেখলাম, কার্স্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে এগুলো হচ্ছে মেন। তাছাড়া আরো কিছু কিছু অঞ্চলে আরো কিছু কিছু উপত্যকা দেখা যায়, আরো কিছু কিছু ভূমিরূপ দেখা যায়। যেমন তোমাদের বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা ভালো করে বুঝবা। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে কোন একটা এলাকায় যখন, কোন একটা চুনাপথের এলাকায় যখন কোন জলধারা প্রবেশ করছে, বুঝো, কোন জলধারা প্রবেশ করছে, এই ফাটা বরাবর ঢুকে, ফাটার বরাবর ঢুকছে, দ্রবীভূত হচ্ছে, দ্রবীভূত হওয়ার ফলে কি হচ্ছে, এখান থেকে যখন ঢুকে যাচ্ছে জলগুলো এই ফাটল বরাবর, তখন এই যে ভূমিভাগে যে অপর উল্টো দিকে যে পৃষ্ঠটা পড়ছে, এখানে কিন্তু জলগুলো গড়িয়ে আর এদিকে যাচ্ছে না, জলধারা এদিক দিয়ে প্রবেশ করছে ঠিকই, এদিক দিয়ে প্রবেশ করে কোনো ফাটল পেলে সেখানে ঢুকে যাচ্ছে, তলায় ঢুকে যাচ্ছে, শৃঙ্খল তৈরি করছে, সলহল তৈরি করছে, উভালা তৈরি করছে। বাট এর অপর পৃষ্ঠ যেটা আছে সেটা কিন্তু আর জল পৌঁছাচ্ছে না, এই জায়গাটা শুষ্ক হয়ে যাচ্ছে। আর এটাকেই বলছে ড্রাই ভ্যালি বা শুষ্ক উপত্যকা। এখানে কোনো ধরনের নদী, কোনো জলধারা প্রবেশ করতে পারে না, কোনো জলধারা দেখতে পাওয়া যায় না, আর সেই জন্য এই জায়গাটাকে বলা হয় ড্রাই ভ্যালি। ওকে, আর যেহেতু ড্রাই ভ্যালি বলা হচ্ছে এই জায়গাটাকে, এখান থেকে যেহেতু কোনো একটা শৃঙ্খলের মধ্য দিয়ে জলধারা প্রবেশ করছে, কোনো একটা শৃঙ্খলের মধ্যে জলধারা প্রবেশ করে ভূ অভ্যন্তরে চলে যাচ্ছে, অপর পাশ থেকে কি হচ্ছে, মনে হচ্ছে যে নদীটা গিয়ে এখানেই শেষ, জলধারাটাকে এখানেই শেষ, এরপরে আর জলধারাকে দেখতে পাওয়া যায় না। ভালো করে বুঝে দেখো, কোন একটা ফাটল বরাবর যখন জলধারা প্রবেশ করছে, তখন কি হচ্ছে, এই জায়গা থেকে এই এখানে প্রবেশ করলো, মানে কি এই জলধারার কোনো জল কিন্তু এদিকে এলো না, এদিকে শুকনো, এই জন্য এই জায়গাটা বলছে ড্রাই ভ্যালি। কিন্তু ঠিক এই পাশ থেকে যখন এই জলগুলো ঢুকে যাচ্ছে, প্রবেশ করছে, তখন এই পাশ থেকে নদীটাকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে হঠাৎ করে নদী এখানে শেষ, মনে হবে এদিক থেকে হঠাৎ করে নদী এখানে শেষ হয়ে গেল, তাই না? আর সেই জন্য এই এলাকাটাকে বলা হচ্ছে ব্লাইন্ড ভ্যালি বা অন্ধ উপত্যকা। তাহলে প্রথমটা কি দেখলে ম্যাম? ড্রাই ভ্যালি বা শুষ্ক উপত্যকা। আর এখানে দেখতে পেলাম ব্লাইন্ড ভ্যালি বা অন্ধ উপত্যকা, বা অন্ধ উপত্যকা। বোঝা গেল? এইভাবেও কিন্তু কি হয়, ল্যান্ডফর্ম গুলো সৃষ্টি হয়। চলে আসি 3 নম্বর। তাহলে এটা 1 নম্বর ড্রাই ভ্যালি গেল, 2 নম্বর ব্লাইন্ড ভ্যালি গেল। এবার আমরা দেখাবো 3 নম্বরে, এটা মুছে দিলাম। সবার ধারণা ক্লিয়ার হয়েছে? কোথায় কার ধারণা ক্লিয়ার হচ্ছে না একটু জানাও তো, একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো কোথায় কোথায় সমস্যা হচ্ছে। চলো 3 নম্বর দেখে ফেলেছি। 3 নম্বরটাকে বলবো আমরা প্রাকৃতিক, কি বলবো, প্রাকৃতিক সেতু। কি বলবো? 3 নম্বর ভূমিরূপ, প্রাকৃতিক সেতু। এগুলো নদীর সঙ্গে রিলেটেড, নদী এবং চুনাপথের এলাকার রিলেটেড, এগুলো হচ্ছে ভূমি। প্রাকৃতিক সেতু, ঠিক আছে? কোন একটা এলাকা, চুনাপথের এলাকা, আবারও বারবার আমি দেখাচ্ছি কিন্তু একই রকম ছবি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এদিক থেকে জলধারা প্রবেশ করলো, এদিক থেকে কোনো একটা জলধারা হয়তো প্রবেশ করছে, ফলে কি হয়, দুটো জলধারা একসঙ্গে হইতে হয়, এখানে মিশতে পারে, বা একটা গুহা বরাবর চলে যেতে পারে। ফলে এই জায়গাটা কি হয়, এই জায়গাটা একটা ছাদ মতো দেখা যায়, ভিতরটা গুহা, এর ছাদ মতো দেখা যায়। তখন এই এলাকাটাকে দেখলে মনে হয় একটা সেতুর মতো, একটা পিলারের মতো, বা একসময় এই পিলারের যে ছাদটা কিন্তু ধসে যায়, তো দেখতে মনে হবে ঠিক সেতুর মতো। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক সেতু। ক্রমাগত যখন দ্রবণ প্রক্রিয়াগুলো একসঙ্গে কাজ করে,
তখন সুরঙ্গের ছাদ ধসে গিয়ে কি হয়, সেতুর মতো দেখতে হয়। সুরঙ্গের ছাদ ধসে গিয়ে সেতুর মতো দেখতে হয়, তখন তাকে বলবো আমরা প্রাকৃতিক সেতু। তখন তাকে আমরা বলবো প্রাকৃতিক সেতু। ওকে, আরেকটা ভূমি দেখতে পাবো, সেটা কি, সেটা হচ্ছে টাওয়ার কাস্ট। 4 নম্বর, টাওয়ার কাস্ট। টাওয়ার কাস্ট এটা কি আবার, টাওয়ার কাস্ট? তাহলে ভেবে দেখো, কোন একটা এলাকা নিলাম, চুনাপাথর এলাকা নিলাম, তো কোন একটা চুনাপাথর এলাকা নিলাম। তো এই চুনাপাথর এলাকায় ক্ষয়জাত যেগুলো পাহাড় গুলো থাকে, মানে যেগুলো জলের কারণে মেল্টিং হয়নি, যেগুলো দ্রবীভূত হয়নি, সেরকম যদি কয়েকটা টিলা যদি ক্ষয়জাত পদার্থগুলো এরকম দাঁড়িয়ে থাকে, কোনো ক্ষয় না করে এইভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক ঠিক সমপ্রায় ভূমিতে ওই মোনাড ব্লকের মতো, তাহলে এগুলো কি হয়, আর এই চারপাশে কিন্তু জল দ্বারা পরিপূর্ণ প্লাবন, মানে বন্যা বন্যা লেগে যায়। মাঝে মাঝে এই জায়গাগুলোতে বন্যা শুরু হয়, মাঝে মাঝে জল জমে যায়। জল কখন জমে এই জায়গাতে, যখন চুনাপাথরের সাথে সাথে কাদার পরিমাণটাও ভেসে আসে, তখন কাদাগুলো কি করে, নিচের দিকে থিতিয়ে পড়ে এবং কি হয়, চলাচলের পথ বন্ধ করে দেয়, মানে শিলা অপ্রবেশ্য হয়ে পড়ে, তখনই জল জমে। আর যেগুলো এই যে খাড়া খাড়া পাহাড়গুলো, টিলাগুলো কোনো ক্ষতি না করে দাঁড়িয়ে থাকে, আর কখনো কখনো এই জায়গায় ফ্লাড বা বন্যা দেখা যায়, তখন এই যে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, এই উঁচু উঁচু ভূমিরূপকে বলা হচ্ছে টাওয়ার কাস্ট। বোঝা গেল? কাস্ট অঞ্চলে কি হয়, ক্ষয়জাত পাহাড়গুলি পার্শ্বদেশ খাড়াই হয় এবং পরস্পর থেকে কি হয়, পলল ভূমি দ্বারা বিচ্ছিন্ন থাকে। আর এই অংশগুলো কি হয়, প্রায়শই প্লাবিত থাকে, জল দ্বারা পরিপূর্ণ থাকে ভূমিভাগটা। তখন এই জিনিসগুলো যেগুলো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, সেগুলো হচ্ছে টাওয়ার কাস্ট। অনেকটা টাওয়ার মতো দেখতে হয় বলে এগুলো হচ্ছে টাওয়ার কাস্ট। মোটামুটি ক্ষয়জাত ভূমিরূপ যেগুলো চুনাপাথরের ফলে সৃষ্টি হচ্ছে, মোটামুটি ইরোশনাল ল্যান্ডফর্ম গুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখব ডিপোজিশনাল ল্যান্ডফর্মের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো সৃষ্টি হয় আমরা দেখব। এবার আসি আমরা কাস্ট এলাকার সঞ্চয়জাত ভূমিরূপ। এবার আমরা দেখব কাস্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপ কি বা ডিপোজিশনাল ল্যান্ডফর্ম কি। সঞ্চয়জাত ভূমিরূপ বোঝা যাচ্ছে প্রত্যেকটা পয়েন্ট? আমি কিন্তু ডায়াগ্রামে এঁকে করাচ্ছি, না বোঝার তো কোনো ব্যাপার নেই। সঞ্চয়জাত ভূমিরূপ কি দেখতে পাবো, যখন একটা চুনাপাথর গুহা তৈরি হবে, ধরো মনে করে নাও করে একটা চুনাপাথরের এলাকা, সেখানে একটা গুহা তৈরি হয়েছে, চুনাপাথর এলাকায় কোন একটা গুহা তৈরি হয়েছে দ্রবণের ফলে। এবার কি হয়, জলগুলোতে এই দারুণ ফাটল দিয়ে প্রবেশ করে, দারুণ বা ফাটল দিয়ে জল প্রবেশ করে, করে তো। যখন কোনো দারুণ বা ফাটলে জল প্রবেশ করছে, তখন দ্রবণের কাজটা কিন্তু চলছে, ক্রমাগত দ্রবণ কাজ চলছে। ফলে এটা যদি আমরা গুহার ছাদ দেখে নিই, এটাকে সিলিং ধরছি, এটাকে ফ্লোর ধরছি, এটাকে সিলিং ধরছি, এটাকে ফ্লোর ধরছি। এই গুহার কারণে যখন দ্রবীভূত চুনাপাথর গুলো ওপর থেকে কি হয়, জলের ফোঁটা আকারে নিচের দিকে নামতে থাকে। ভালো করে বোঝো, জলের ফোঁটার আকারে কি হয়, নিচের দিকে নামতে থাকে। একসময় নামতে নামতে এটা আরো অনেকটা লম্বা হয়। লম্বা হওয়ার ফলে এর মধ্যে যে জলীয় পদার্থগুলো আছে, এর মধ্যে কিছু কিছু জল কি হয়, বাষ্পীভূত হয়ে চলে যায়, আর কিছু কিছু জল নিচের দিকে ফোঁটা আকারে পড়তে থাকে, নিচের দিকে ফোঁটা আকারে পড়তে থাকে। তার উপর থেকে বাড়তে 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 যখন জলগুলো জলীয় বাষ্প হয়ে উড়ে যায়, তখন এই পোর্শনটা শক্ত হয়ে যায়, সলিড হয়ে যায়। চুনাপাথরের গঠিত অঞ্চলগুলো, এগুলো চুনাপাথরগুলো শক্ত হয়ে যায়, শক্ত হয়ে উপর দিকে ঝুলতে থাকে। আর এই ঝুলতে থাকা ভূমিরূপ গুলোকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট। কি বলা হচ্ছে, স্ট্যালাকটাইট। বোঝা গেল? তার কি বললাম, দ্রবণের ফলে চুনাপাথর যখন ফোটায় ফোটায় এখান থেকে ঝুলতে শুরু করে, তখন এর মধ্যে যে জলীয় বাষ্পগুলো থাকে, সেগুলো কিছু বাষ্পীভূত হয়ে যায়, আর কিছু ফোঁটার আকারে নিচে নামতে থাকে। পরে এটা কি হয়, জলীয় বাষ্প বাষ্পীভূত হয়ে যাওয়ার কারণে এটা সলিড হয়ে যায় এবং ঝুলতে থাকতে দেখা যায়। এটা হচ্ছে স্ট্যালাকটাইট।
আবার এর মধ্যে থেকে যখন কিছু অংশ ফোটার আকারে নিচের দিকে পড়লো, এগুলো কিন্তু নিচের দিকে পড়তে 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 একসময় জমা হয়, জমতে 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 এটাও কিন্তু একসময় জলীয় অংশগুলো জল বাষ্পীভূত হয়ে যায়। বাষ্পীভূত হওয়ার ফলে কি হয়, এগুলো কিন্তু নিচ থেকে উপর দিকে উঠতে শুরু করে এবং এগুলো সলিড হয়ে যায়। তখন এটা বললাম উপর থেকে নিচে নামছে, শক্ত হচ্ছে, এটা হচ্ছে স্ট্যালাকটাইট। আর নিচ থেকে উপরে উঠছে জমতে জমতে এটাও যখন শক্ত হচ্ছে, তখন এটাকে আমরা বলছি স্ট্যালাগমাইট। কি বলে? স্ট্যালাগমাইট। ওটা স্ট্যালাকটাইট, এটা স্ট্যালাগমাইট। এক সময় এখানেও ঝুলতে শুরু করলো, স্ট্যালাক্টও বাড়ছে, আবার স্ট্যালাগমাইটও বাড়ছে, এটা আরো বাড়ছে, এটা আরো বাড়ছে, বাড়তে 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 এক সময় কি হয়, বাড়তে বাড়তে এক সময় দুটো জয়েন্ট হয়ে যায়। স্ট্যালাকটাইটের পোরশন এবং স্ট্যালাগমাইটের পোরশন একসঙ্গে জয়েন্ট হয়ে যায়। এই জয়েন্ট অংশটাকে বলা হচ্ছে পিলার বা স্তম্ভ। এটাকে বলা হচ্ছে পিলার বা স্তম্ভ। বোঝা গেল? সবার ধারণা ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? চুনাপাথর এলাকায় দ্রবীভূত চুনাপাথর যখন উপর থেকে নিচে নামছে, এর মধ্যে জলীয় অংশ বাষ্পীভূত হয়ে যাচ্ছে, জলীয় অংশগুলো বাষ্পীভূত হচ্ছে, ফলে শক্ত দাঁড়িয়ে থাকছে, ঝুলতে থাকতে দেখা যায়, এগুলো হচ্ছে স্ট্যালাকটাইট। যখন এর কিছু অংশ ফোটায় ফোটায় আকারে নিচে জমতে থাকে, তখন জমতে জমতে এর উচ্চতা বাড়তে থাকে, এটাও একসময় সলিড হয়ে যায়, সলিড হয়ে দাঁড়িয়ে থাকে মেঝের উপরে, এর হচ্ছে স্ট্যালাগমাইট। এবং দুটো যখন বাড়তে 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 একসময় কি হয়, মুখোমুখি দাঁড়িয়ে যায়, একটা স্তম্ভের মতো জোড়া লেগে যায়, তখন সেটাকে বলছে আমরা পিলার বা স্তম্ভ। বোঝা গেল? স্ট্যালাকটাইট বোঝা গেল, স্ট্যালাগমাইট বোঝা গেল। এবার যেটা তোমাদেরকে বুঝতে হবে যে এই রকম চুনাপাথর এলাকায় চুনগুলো এই পাশ থেকে আড়াআড়ি ভাবে জমতে দেখতে পাওয়া যাবে, এই দিক দিয়েও জমে থাকতে দেখতে পাওয়া যাবে, এই দিক দিয়েও জমতে আসবে, বিভিন্ন দিক থেকে যখন আসবে, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যখন চুনাপাথর জমতে শুরু করবে, তখন এই পুরো আকারটাকে আমরা বলবো হেলিকটাইট। যখন বিভিন্ন দিক থেকে চুনাপাথর গুলো জমতে শুরু করবে, তখন সেটাকে বলবো হেলিকটাইট। বোঝা গেল? প্রথমটা স্ট্যালাকটাইট পেলাম, দ্বিতীয়টা স্ট্যালাগমাইট পেলাম, তৃতীয় পেলাম হেলিকটাইট। বোঝা গেল? এবং যেটা আসবে ড্রিপস্টোন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ড্রিপস্টোন। 4 নম্বর পয়েন্টে আমি রাখবো ড্রিপস্টোন। সঞ্চয়জাত ভূমিরূপে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ড্রিপস্টোন। এই ড্রিপস্টোনটা আসলে কি সেটা তোমাদের জানতে হবে। ড্রিপস্টোনটা আসলে কি সেটা তোমাদের জানতে হবে। কার্স্ট অঞ্চলে কি হয়, গুহার ভেতরে কি হয়, জলে ক্রিয়া হয়। কার্স্ট অঞ্চলে গুহার ভেতরে জলে ক্রিয়া হয়। তো এই জল যখন ক্রিয়া করছে, তখন পার্শ্বদেশ কি হচ্ছে, ফোটা ফোটা চুনের যে জলীয় দ্রবণ, সেগুলো একসঙ্গে সঞ্চয় করে উঠছে। এই যে আমরা ভিতরে গুহাতে দেখলাম ঝুলছে, নামছে, চুনাপাথর উপর নামছে, স্ট্যালাগমাইট হচ্ছে, তাই ঝুলে ঝুলে কি হয়, একসঙ্গে মেঝেতে অনেক রকম এগুলো জমতে শুরু করে, একগুচ্ছ এভাবে জমতে শুরু করে দেয় চুনাপাথরের জলীয় দ্রবণগুলো, চুনাপাথরের দ্রবণগুলো জমতে শুরু করে। আর এটাকে আমরা বলছি কি ড্রিপস্টোন। এটাকে আমরা বলছি ড্রিপস্টোন। তাহলে কার্স্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে পেলাম ড্রিপস্টোন পেলাম, স্ট্যালাকটাইট পেলাম, স্ট্যালাগমাইট পেলাম, হেলিকটাইট পেলাম, পিলার পেলাম। বোঝা গেল? মোটামুটি ক্লিয়ার? মোটামুটি সবার ধারণা ক্লিয়ার? সবাই রেসপন্স করো। তোমরা এসএসটি পরীক্ষা দিবা, তোমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের থার্ড সেমিস্টার, তোমরা পরীক্ষা হবে, তোমাদের জানতে হবে, তোমাদের সিলেবাসে আছে। সো তোমাদের যেহেতু সাবজেক্টটা জিওগ্রাফি, তাই এগুলো তোমাদের জানতে হবে। কনসেপ্ট, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি যদি প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা পোরশন থেকে প্রত্যেকটা জিনিস কনসেপ্টটা বুঝে যাও, শুরুটা কি আর এটা শেষটাই কি, কিভাবে গড়ে উঠছে আর কিভাবে শেষ হচ্ছে, এই কনসেপ্টটা যদি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তোমার একটা কোশ্চেনে কিন্তু আটকাবে না। সো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই আমি এই ভিডিওগুলা তোমাদেরকে দিচ্ছি, সবার কাজে লাগবে, আমার জন্যও কাজে লাগবে এক সময়। সো তোমাদের জন্য আশা, তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। এর সঙ্গে আরেকটা জিনিস আমি তোমাদের দেখাবো। আমি একটা জিনিস তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে আমরা ভূমিরূপ গুলো দেখালাম কিনা, একটা ইনফরমেশন দিয়ে রাখি যে গুহা আমাদের ভেতরে তৈরি হয়, আমাদের কোন একটা কার্স্ট অঞ্চলে যে গুহাটা তৈরি হয়, এই যে গুহাটা এইভাবে তৈরি হয়, ঠিক আছে? তোমরা জানো কি সবচেয়ে বৃহত্তম গুহার নাম কি? কে বলতে পারবে? কে বলতে পারে? কমেন্টে জানাও দেখি সবচেয়ে বৃহত্তম গুহা।
বিশ্বের দীর্ঘতম গুহা কি আর বৃহত্তম গুহা কি? হয়তো কেউ কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদের বলে দিচ্ছি। পৃথিবীর দীর্ঘতম গুহা হচ্ছে, লিখে নাও, নোট করো, পৃথিবীর দীর্ঘতম গুহা হচ্ছে সুইজারল্যান্ডের একটা গ্রেট ইনফরমেশন কোশ্চেন কিন্তু এর থেকে আসতে পারে। সুইজারল্যান্ডের হোলক গুহা, মাথায় রেখো, হোলক গুহা। তাহলে পৃথিবীর দীর্ঘতম গুহার যদি নাম জিজ্ঞেস করে তাহলে উত্তর হবে সুইজারল্যান্ডের হোলক গুহা। জানো কি এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 85 কিলোমিটার, 85 কিলোমিটার পর্যন্ত লম্বা। যদি বলা হয় বৃহত্তম গুহা কি, এটা তো দীর্ঘতম গেল, তাহলে বৃহত্তম গুহা কি হতে পারে? কারো জানা আছে? এটাও যদি কারো জানা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। বৃহত্তম গুহা কি? পৃথিবীর বৃহত্তম গুহা কারো জানা থাকলে বলতে পারো। বৃহত্তম গুহা হচ্ছে ফ্রান্সের গুফার বার্জার। যদি বৃহত্তম গুহার কথা বলা হয় তাহলে উত্তর হবে ফ্রান্সের গুফার বার্জার। তাহলে দীর্ঘতম গুহা হচ্ছে সুইজারল্যান্ডের হোলক গুহা এবং বৃহত্তম গুহা হচ্ছে ফ্রান্সের গুফার বার্জার। এর গভীরতা কত জানো? এর গভীরতা হচ্ছে 1130 মিটার। 1130 মিটার। আচ্ছা, বৃহত্তম না বলে এটাকে গভীরতম বলাই ভালো। বৃহত্তম না বলে এটাকে গভীরতম বলাই ভালো। ওকে, তাহলে দীর্ঘতম গুহা হচ্ছে সুইজারল্যান্ডের হোলক গুহা 85 কিলোমিটার এবং গভীরতম গুহা হচ্ছে ফ্রান্সের গুফার বার্জার 1130 মিটার পর্যন্ত গভীর। বোঝা গেল? তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস কার্স্ট ল্যান্ডফর্ম। কার্স্ট অঞ্চলে বা চুনাপাথর এবং ডলোমাইট বেল্ট অঞ্চলে কি কি ভূমিরূপ সৃষ্টি হতে পারে, তার ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা পড়ে ফেললাম। তার মধ্যে দেখেছি কিছু কিছু ভূমিরূপ অবনত আকৃতির হয়ে থাকে, অবনমিত ভূমিরূপ বলা হয়, ভূপৃষ্ঠ ভূমিরূপ বলা হয়। আর কিছু কিছু দেখলাম যে নদীর সঙ্গে যখন ক্রিয়া করছে, নদী যখন অ্যাক্টিভ ফোর্স কাজ করছে, তখন আমরা কিছু ভূমিরূপ পেলাম। যেমন পেলাম আমরা ব্লাইন্ড ভ্যালি পেলাম, ড্রাই ভ্যালি পেলাম, অনেক কিছু পেলাম। সো আজকের মোটামুটি ধারণা ক্লিয়ার। আজকের চ্যাপ্টার, আজকে যে হেডিং ছিল আমাদের কার্স্ট ল্যান্ডফর্ম, সেটা এখানে সমাপ্তি হলো। আমরা আবার পরের দিন নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে থেকো, পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে এটিকে শেয়ার করে সবার মধ্যে জানিয়ে দাও। ওকে, আজকে এইটুকুই। সবাইকে ধন্যবাদ। গুড বাই।